সমতার পথে এগিয়ে যাই একসাথে। অর্থায়নে FCDO, পরিচালনায় ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব UNDP বাংলাদেশ। সমতার পথে এগিয়ে যাই একসাথে। আপনারা শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি রেহান রাসুল আছি আপনাদের সাথে আজকে বিশেষ একটা আয়োজন নিয়ে। প্রতি বছরের মতন এবারও বিশ্বব্যাপী হচ্ছে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স। আর এর জন্যই আজকে রেডিও স্বাধীনের এই বিশেষ আয়োজন, এই বিশেষ পডকাস্ট, যেটার নাম আমরা দিয়েছি সমতার পথে এগিয়ে যাই একসাথে। The 10 episodes of podcast are hosted by UNDP supported and FCDO funded transformative economic policy program. আমি রেহান আছি আপনাদের সাথে, আর আপনারা আমাদেরকে যেমন শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীনের, ঠিক সেভাবেই আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদেরকে দেখতেও পাচ্ছেন, এবং আমরা আপনাদের ফিডব্যাকগুলো নেব সময় মতন। কিন্তু তার আগে যাদের সাথে আজকে আমাদের কথা হবে, আজকের বিশেষ বিষয়ে কথা হবে, সেই বিষয়টা এবং কথাগুলো কাদের সাথে হবে সেটা একটু জানিয়ে নিই। প্রথমে আপনাদেরকে টপিকটা জানাই। আজকের টপিকটা হচ্ছে Supporting Health and Dignity, the case for menstrual and abortion miscarriage leave in workplace. আমার মনে হয় আরও ডিটেইলে আপনাদেরকে যারা জানাতে পারবেন তাদের সাথে আমরা আজকে পরিচয়টা করে দিই। আমাদের সাথে আছেন প্রফেসর সঞ্জিদা শারিয়া, ডিরেক্টর অফ ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি, এবং আমাদের সাথে আছেন আরও একজন, আমি অবশ্য ওনার পরিচয়টা পুরোপুরি এখনও দিইনি, পুরো পরিচয়টা আরেকটু দিয়ে নিই। সেক্রেটারি জেনারেল প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ আমাদের প্রথম অতিথি, এবং দ্বিতীয়ত আমাদের সাথে আছেন ওয়াহিদা জামান সিথি। হ্যালো ম্যাম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ডিটেলসে যাচ্ছি আপনার সাথে। হেলথ কমিউনিকেশন লিড নুরা হেলথ। এই যে ম্যাম, আজকের আমাদের এই বিষয়টা ইউএনডিপি সাপোর্টেড, এই যে টোটাল বিষয়টা, যেই বিষয়টা নিয়ে আমরা একদম শুরু করলাম, দ্য কেস ফর মেনস্ট্রুয়াল অ্যান্ড অ্যাবর্শন মিসক্যারেজ লিভ ইন দ্য ওয়ার্কপ্লেস, একটা ইন্ট্রোডাক্টরি প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই যে এগুলো নিয়ে কথা বলাটাই অনেক সময় একটা অকওয়ার্ড কিছু সৃষ্টি করে। বেশিরভাগ সময় যদি মেল ফিমেল হয় তাহলে তো কথাই নেই। এই কথাগুলোতেই আরও ডিটেলসে যাব, যেই টপিকটা গেল সেটারও ডিটেলসে যাব। বাট তার আগে আমাদের কাছে কিছু ফুটেজ আছে, কিছু ভিডিও ফুটেজ, যেখানে আমরা সাধারণ মানুষ এই ব্যাপারগুলো নিয়ে কীভাবে ভাবে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন, হোয়াটস দেয়ার রিয়াকশন, সেটা আমরা একটু দেখে আসবো। সো কথা শুরু করার আগে লেটস গো ফর দিস অ্যান্ড লুক অ্যাট দ্য ফুটেজেস। একসময় ছিল না, ওর মর্যাদা ছিল না। এখন আমার বর্তমানে আমার মনে হচ্ছে যে নারী পুরুষ সমান অধিকার, বরং মেয়েদেরকে আমার মনে হচ্ছে একটু অধিকারের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, স্যাক্রিফাইসটা একটু বেশি করা হয়। আমি আমারটাই বলতে পারি, আমার অফিসে যে ইয়েগুলো হচ্ছে কলিগরা যেভাবে মেনটেন করছে ওইটাই বলতে পারি। আর অনেক অফিসে আছে একটু মনোযোগে দেখে, কিন্তু আমি দেখিনি, আমি দেখিনি। আমার যেটা মনে হয় আসলে এটা হচ্ছে এক একটা প্ল্যাটফর্মে এক একভাবে জাজ করা হয়। মেয়েদেরকে আসলে কিছু প্ল্যাটফর্ম থাকে যে আসলে ওই জায়গাটা যারা পরিচালনা করতেছে এটা তাদের মেন্টালিটির ব্যাপার আসলে। তো দেখা যায় কিছু বস আছে যারা আসলে মেয়েদেরকে দিয়ে যে তারা চায় যে না ঠিক আছে সেও সমান অধিকার পাক, সেও সমানভাবে কাজটা করুক। আবার কিছু প্ল্যাটফর্ম থাকে যেখানে মেয়েরা চাইলেও আসলে সেভাবে কাজটা করতে পারে না। সো ইটস ডিপেন্ড অন প্ল্যাটফর্ম যে সে আসলে কোথায় জব করতেছে। তো আমার মনে হয় ইটস ডিপেন্ড। এই জিনিসটা হয়তো আগে খুব হতো, যেটা হচ্ছে হয়তো কনসিভ করার পরে জব থেকে ছাঁটাই করে দিত, কারণ তারা আগের মতো সময় দিতে পারবে না অফিসে। বাট এখন আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে, এখন আর এরকমটা হয় না আমি যতটুকু জানি। বাট হ্যাঁ, আমার দেখার মতো আসলে এরকমটা আমি এখনও পাচ্ছি না, কারণ আমি আমার নিজের ফ্রেন্ডদেরকেও দেখেছি, কলিগদেরকেও দেখেছি যারা মাতৃকালীন সময়ে অনেক অনেক সুযোগ সুবিধা পাচ্ছে প্রাইভেট সেক্টর থেকে। এখন গভর্নমেন্ট সেক্টরের কথাটা ঠিক বলতে পারছি না, প্রাইভেট সেক্টর থেকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ। আমার দৃষ্টিকোণ থেকে নারী ও পুরুষ সমান অধিকারই পাচ্ছে। আমি নিজে জব করছি কয়েকদিন যাবত, আমি বুঝতে পারছি যে না, এখানে নারী পুরুষের সমান অধিকারই আছে। হ্যাঁ, আমাদের দেশ উন্নয়ন হচ্ছে বা দেশের চাকরি ব্যবস্থা নারীরা সমান তালে পুরুষের মতো করে অগ্রাধিকার পাচ্ছে বিধায় আমি নিজেও একজন কর্মের জন্য আসছি আর কি। মাতৃকালীন এটা তো 6 মাস করে ফেলছে, এটা তো ম্যাক্সিমামই মোটামুটি অ্যালাউ করতেছে। আর মান্থলি যেটা মানুষের ওটা ওই সময়টাতে এখন যথেষ্ট হয়েছে আর কি, কোঅপারেশন করতেছে এখন প্রত্যেকটা অফিসে যথেষ্ট হবে। আমি আমার অফিস দিয়েই বলছি, ওখানে তাদের মাতৃকালীন, আমার অফিসেও দেখলাম যে 6 মাস তো অলরেডি সে করতেছে, মাতৃকালীন কাটাইতেছে। ইভেন কি শুধু পাশাপাশি প্যাটার্নিটির যে ফ্যাসিলিটি সেটাও ওই 2 দিন 3 দিন সেটাও পাচ্ছে। তো আশা করি প্রত্যেকটা জায়গাতে এইভাবে যদি ভালোভাবে করা যায়, জিনিসগুলো বুঝিয়ে বলা যায়, তাহলে ওই সময়টার জন্য সে
যদিও একটু স্যাক্রিফাইস হচ্ছে, কিন্তু সেটাকে সে নিজের থেকেই তার পরবর্তী পোষায় নেওয়ার জন্য সে চেষ্টা করবে এবং করে। তো আমরা ফুটেজগুলো দেখলাম। আমার প্রথম প্রশ্নটা থাকবে ওয়াহিদা জামান সিথি ম্যামের কাছে। অ্যাজ আ হেলথ কমিউনিকেশন লিড অ্যান্ড অ্যাজ আ ওমেন, যদি প্রশ্নটা করি যে কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় বা কী ধরনের পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হয়, আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, মেনস্ট্রুরাল সিচুয়েশন বা যেটাকে ইউজুয়ালি আমরা বলে থাকি পিরিয়ড টাইম অথবা মাসিক বাংলায় যেটা বলে থাকি। সো এই ব্যাপারটার সময় যখন চলতে থাকে তখন ওয়ার্ক প্লেসে কী ধরনের চ্যালেঞ্জগুলো আসলে প্রথমত মেয়েদেরকে ফেস করতে হয়? নারীদের ক্ষেত্রে আসলে বিষয়টা ভীষণ জটিল। একই সাথে তাকে ইন্টারনালি এবং এক্সটার্নালি নানা ফ্যাক্টর নিয়ে মানে চ্যালেঞ্জ নিয়ে ডিল করতে হয়। ইন্টারনালি কেমন, যেমন সে ফিজিক্যালি অলরেডি একটা পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার শুধু মেনস্ট্রুয়েশন তো না, আমরা আজকে কথা বলবো হচ্ছে মিসক্যারেজ বা অ্যাবর্শনের মতো একটা বিষয়, যেটা আসলে আমরা অ্যাকনলেজও করি না, যেগুলো মেয়েরা ফেস করে, বিশেষ করে ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে কথাও বলি না। তো ইন্টারনালি সে একে যেমন ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো নিয়ে যাচ্ছে, তার মধ্যে ইমোশনাল মেন্টাল চ্যালেঞ্জগুলো তার মধ্যে আছে। আর এক্সটার্নালি আমরা কি দেখি, এক্সটার্নালি সে ভয় পায়, সমাজে এই কথাটা বলবো, সমাজে তো আমার ট্যাবু এই কথাটা। আবার প্রফেশনালিও একটা চ্যালেঞ্জ, আমার ওয়ার্ক প্লেসে এটা বলবো, এটাকে কিভাবে পারসিভ করবে, কিভাবে নেবে, এটাকে কি ব্যারিয়ার হিসাবে নেবে, আমার ক্যারিয়ার প্রগ্রেসে কি এটা একটা চ্যালেঞ্জ হতে পারে। এত এত প্রশ্ন নিয়ে আমরা ডিল করি। এই প্রত্যেকটা প্রশ্ন এক একটা বড় চ্যালেঞ্জ, এক একটা বাধা। আমরা এগুলোকে আসলে দেখি না, সামনে থেকে চোখে দেখি না। আজকে যারা আমরা একটু আগে যে ভক্স পপে সবার কথা শুনলাম, অনেকেই কিন্তু খুব খুশি মনে বলছেন যে আমরা নারী পুরুষকে একটা সমান জায়গায় আনতে পারছি, কারণ মেয়েরা এখন অনেক জায়গাতেই হচ্ছে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে, মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে। এবং আমরাও এটা ফিল করি যে বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য, মাতৃত্বকালীন ছুটি, এই জায়গা নিয়ে অনেক রকম প্রগ্রেসিভ চেঞ্জেস কিন্তু এসছে। অনেক কোম্পানি, অনেক সেক্টর প্রোগ্রেসিভ লিভ পলিসি, প্রোগ্রেসিভ এইচআর পলিসি মুভ অন করছে। কিন্তু আজকের টপিকটা একটু ভিন্ন। আজকে আমরা কথা বলবো মেনস্ট্রুয়েশনের জন্য যে ছুটিটা বা অ্যাবর্শন বা মিসক্যারেজের মতো ইস্যুতে যে মেয়েদের যে নিডটা বা নারীদের যে নিডটা, যে বেসিক রাইটসগুলো, সেগুলো নিয়ে এখন আসলে আমরা কাজ শুরু করতে পারি কিনা। আমরা প্রায় নিউজে দেখি অনেক অর্গানাইজেশন এটাকে একদম পিআর প্র্যাকটিস হিসাবে নিয়ে গেছে। তারা তাদের অর্গানাইজেশনে একটা ভেন্টিং মেশিন দেয় যেখানে স্যানিটারি প্যাড পাওয়া যায়, যে এটা তাদের জন্য একটা পিআর প্র্যাকটিস। হ্যাঁ, আমরা এটা করেছি, আমরা প্রোগ্রেসিভ অর্গানাইজেশন। তারপর হচ্ছে যে মিসক্যারেজের জন্য হচ্ছে লিভ ঘোষণা করেছে, রিসেন্টলি একটা টেলিকম্পানি করেছে, এটা তাদের জন্য একটা পিআর। ইটস আ গুড প্রোফাইল ফর দ্য অর্গানাইজেশন অ্যাজ ওয়েল। কিন্তু সকল সেক্টরে কি এটা হচ্ছে কিনা, এটা কিন্তু সকল সেক্টরে হচ্ছে না। আমরা যেগুলো দেখি গুটি কয়েক, এবং কিছুটা আমাদের ওই প্রিভিলেজড, আমরা অনেকেই যারা একটু প্রিভিলেজড ভাবে জব সেক্টরে আছি তাদের জন্য। You mean to say it should not be specialized but it should be everywhere, but কিছু জায়গায় এটা মাত্র হচ্ছে। কিছু জায়গায় যে পরিবর্তনটা আসছে এটাও আসলে ইতিবাচক, কারণ শুরুটা আসলে খুব ছোট সেক্টর দিয়েই হয়। আর আমার কাছে একটা বড় বিষয় মনে হয়, আশেপাশের মানুষ can become a challenge and can also become a blessing. এখন আমাদের উপরও ডিপেন্ড করে যে আমরা একটা মানুষের জীবনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবো না ব্লেসিং হিসেবে দাঁড়াবো, তাকে কতটুকু সাপোর্ট দেবো। একটা নারী তার যে দ্বিধা দ্বন্দ্ব ভেঙে এইচআরকে বলবে বা তার ওয়ার্ক প্লেসে বিষয়টা বলবে যে আমার এখন এই জিনিসটা দরকার, এই সাপোর্টটা দরকার, ওই এনেবলিং এনভায়রনমেন্টটা আসলে তৈরি করে দিতে পারছি কিনা, এই চ্যালেঞ্জটাও একটা মানে বড় জায়গা যেখানে আসলে আমরা কাজ করা যেতে পারে। তো ম্যাম, এর পরের পার্টটাতে যেটা আপনি শুরুতেই বলছিলেন, আর একটু যদি ডিটেইলসে যাই, যে মিসক্যারেজ অ্যান্ড অ্যাবর্শন, দ্যাট ইজ আ ভেরি রিস্কি প্রসেস। আমরা খুব ভালো করে জানি, ইভেন আ পারসন মে জাস্ট ডাই, এরকম একটা সিচুয়েশনও হতে পারে মিসক্যারেজের সময়, কমপ্লিট ইউট্রাস ড্যামেজও হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে যদি বলি ওয়ার্ক এনভায়রনমেন্টে, এটা কি মানে প্রিপারেশনটা কি একটা নারীর পক্ষে আগে থেকে নিয়ে রাখা সম্ভব, বা একটা অর্গানাইজেশনের পক্ষে আগে থেকে নিয়ে রাখা সম্ভব, যে এই ধরনের একটা সিচুয়েশন যদি হঠাৎ করে ক্রিয়েট হয়, হোয়াট ডু আই ডু উইথ দ্যাট পারসন? বাংলাদেশের মেয়েরা যখন আসলে একটা বড় বাধা ভেঙে পড়াশোনা করছে, হায়ার এডুকেশনে যাচ্ছে, তারপর জব সেক্টরে আসছে, এই জব সেক্টর আসা পর্যন্ত তাদের একটা বড় বাধা, অলরেডি একটা বড় যুদ্ধ করে তারপর তাদের আসতে হয়। এরপরে একটা বড় চ্যালেঞ্জ থাকে বিয়ে করা। আর বাংলাদেশের আমাদের মেয়েদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আসলে নিজেদের বডি সম্পর্কে প্রপার নলেজটা কিন্তু নাই। আমি যদি আজকে ফ্যামিলি প্ল্যানিং করিও, আমি কি জানি মিসক্যারেজ বা অ্যাবর্শন এই বিষয়গুলো কেমন, এগুলোর ইমপ্লিকেশনটা আমার হেলথের উপরে কেমন হতে পারে, বা আমি আসলে সামনে কি ফেস করতে পারি, কি কি কারণে এই বিষয়গুলো হতে পারে, আমি কিন্তু জানি না। যখন আমি অলরেডি একটা ব্ল্যাক হোলের মধ্যে আছি, আমি কিছুই জানি না, এবং যখন এই ঘটনাগুলো আমাদের সাথে হয়, একটা নারীর সাথে হয়, তার শরীরে যে একটা পরিবর্তন, এই জায়গাটা ডিল করাটা একটা বড় চ্যালেঞ্জ।
তারপরে সেটা আবার জানানো ওয়ার্কপ্লেস মনে করবে যে আল্লাহ এটা আমার বুঝি একটা হচ্ছে হিউম্যান রিসোর্সের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারও যে দায়িত্ব যে তার স্টাফকে, তার কর্মচারীকে, তার যে হিউম্যান রিসোর্সকে, তার ওয়ার্কফোর্সকে হেলদি রাখা, ফ্লেক্সিবল রাখা, ইফেক্টিভ রাখা, সেই জায়গাটাতেও আমাদের মনে হয় কাজ করা সম্ভব। আসলে ভেরি গুড পয়েন্ট। এই জায়গাটা থেকেই আমি সঞ্জিদা শারিয়া ম্যামের কাছে আসবো। ম্যাম, নেগেটিভ ইম্প্যাক্ট অফ দিস, যেহেতু এই বায়োলজিক্যাল ইস্যুটার মধ্যে দিয়ে প্রত্যেকটা মেয়েকেই যেতে হচ্ছে, প্রত্যেকটা মেয়েকেই দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে পুরুষদের যেটা হচ্ছে না সেই এক্সট্রা কেয়ারটা প্রয়োজন পড়ছে, এক্সট্রা একটা স্পেশালাইজেশন প্রয়োজন পড়ছে, বা এক্সট্রা কিছু প্রিভিলেজ তাকে আমরা দিতে বাধ্য হচ্ছি। হাউ ডাজ ইট ইম্প্যাক্ট অন হার ওয়ার্ক ক্যাপাবিলিটি, এফিসিয়েন্সি অর হার প্রসপারিটি? যেভাবেই হোক এটা কীভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে? ধন্যবাদ রেহান, প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং যেই মুহূর্তে আমরা কথাটা বলছি ঠিক এই সময় যদি আমরা বৈশ্বিক চালচিত্র দেখি তাহলে 1.8 বিলিয়ন পিপল দে আর মেনস্ট্রেটিং right now. 1.8 billion, that's people. a big number. That's a big number. 1 billion সমান 100 কোটি। এবং আমরা যদি এটা ইচ ডে হিসাব, প্রতিদিন 1.8 বিলিয়ন, এবং এটা গ্লোবাল পপুলেশনের 26%। তাই যদি হয় তাহলে হাইড অ্যান্ড সিকটা কেন? রাইট। আচ্ছা, এবার যেটা প্রশ্ন ছিল যে ইম্প্যাক্টটা কি হচ্ছে, ইম্প্যাক্টটাকে আমি যদি একটু ভাগ করতে চাই, ইটস আ লস, ব্লাড লসের সাথে সাথে সামথিং লস দ্যাটস অলসো কাম ফ্রম ইয়োর ওয়ার্ড, রাইট? এটা ফিজিক্যাল হেলথের লস আছে, মেন্টাল হেলথের লস আছে যেটা উনি বলছেন, তার সাথে সোশ্যাল হেলথের লস আছে এবং ফাইন্যান্সিয়াল হেলথের লস আছে। আমি যদি একটু ছোট্ট ছোট্ট করে বলি, কারণ উনি অনেকটুকু টাচ করে গেছেন। ফিজিক্যাল হেলথে যেমন পেইন, এই যে 26%-এর মেনস্ট্রেশন হচ্ছে, এদের মধ্যে একটা বড় অংশ কিন্তু তারা পেইন, এন্ডোমেট্রিওসিস, বিভিন্ন অসুখের ভেতর দিয়ে যায়। পেইন, এটা আনটলারেবল পেইন অনেক সময় হয়ে যায়, কিন্তু তখন কি সেই সুবিধাটা সে পায়? সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেকেন্ড যে জায়গাটা হচ্ছে, এটাকে কিন্তু অনেক সময় হাসাহাসি করা হয়, আরে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, মুড খিটখিট করতেছে, পিএমএস বলে এটা একটা হাস্য, মুড সুইংস, এই সময় এমন ব্যবহার করে, ও তো এমনই, নানানভাবে ইনডিরেক্টলি জাজ করা হচ্ছে। এবং এখানে ট্রোলও কিন্তু হয় অনেক সময়। এবং আমাকে একবার একটা মেয়ে বলছিল, সে একটা খুব নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বলছিল আমার না তখন সুইট ক্রেভিং হয়, কিন্তু আমার এই যে সুইট ক্রেভিং, কারণ হরমোনাল একটা চেঞ্জ হচ্ছে, তো ফিমেলদের যেহেতু মান্থলি হরমোনাল চেঞ্জ হচ্ছে, মুড সুইংটা হচ্ছে, মেলদের তো হচ্ছে না, কাজেই তারা আসলে বুঝতে পারছেন না। তারা যে সহমর্মী না আমি সেই কথাটা বলবো না, কিন্তু আসলে যেটা আমি জানি না আমি সেটার প্রতি সহমর্মিতা কেমন করে দেখাবো, রাইট? তো সেখানে ওই মেয়েটা বলছিল আমার না খুব সুগার ক্রেভিং হয়, কিন্তু টাকাটা তো চাইতে হয় বাবার কাছ থেকে, মার কাছে তো টাকা নেই, বাবাকে আমি কেমন করে বুঝাবো? এটা হচ্ছে একটা গ্রাসরুট লেভেলের ফিজিক্যাল হেলথের। মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা যদি দেখি, সিম্পল, আমাদের যে স্কুল ড্রেসগুলো যদি দেখি, আমাদের স্কুলের মেয়েদের পায়জামাগুলো হয় সাদা, হোয়াইট। আমার মেয়ের স্কুল ড্রেসের পায়জামা ছিল হোয়াইট, ছেলের কিন্তু প্যান্টগুলো ছিল কালারফুল। তখন কি হতো, ওই যে ছোট সাইডে একটু সেফটি পিন লাগিয়ে, রবীন্দ্রনাথের তাসের দেশের নাটকটা দেখেছি না, যে এরকম এরকম করে হাঁটে, এরকম করে তখন তাকে হাঁটতে হচ্ছে। সো উই আর নট ইভেন অ্যাওয়্যার অফ দিস, যে এই যে ড্রেস, এই জায়গাটা সম্পর্কে আমরা অ্যাওয়্যারই না। সোশ্যাল হেলথের জায়গায় যদি এবার চলে আসি, আমরা সোশ্যাল হেলথের জায়গায় সিম্পল একটা কোয়েশ্চেন, আমাদের কয়টা বাবা বাচ্চার জন্য দোকান থেকে স্যানিটারি প্যাড কেনেন? মেয়ে বাচ্চার জন্য অলমোস্ট জিরো। বন্যার সময় আমরা যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসগুলোতে বিভিন্ন সময় যখন ত্রাণ দেওয়ার ক্ষেত্রে দেখি, রিসেন্টলি কয়েক বছর থেকে আমরা একটু স্যানিটারি প্যাড পাঠাচ্ছি এক্সপেরিমেন্টালি। পাঠাতে যে আমরা দেখলাম প্রচণ্ডভাবে এটা ওয়েলকাম করছে গ্রামের মহিলারা। ওকে, সো এটা একটা মানে আমাদের যারা স্বেচ্ছাসেবক দিতে চাচ্ছিলেন তারা ভাবছিলেন যে এটা একটু তাদের জন্য ট্যাবু, যেটা আপা বলছিলেন, বাট ইটস মোস্ট ওয়েলকামিং থিং। তারা বলছে এটা খুবই হেল্পফুল ছিল তাদের জন্য। ইনফ্যাক্ট ম্যাম, দিস শুড বি আ ভেরি ভাইটাল চেঞ্জ, কারণ আপ টু আ সার্টেন টাইম ইট ওয়াজ আ ট্যাবু। মানে বাইরে যখন আমরা একটু গ্রাম বা একটু মফস্বলের দিকেই যাচ্ছিলাম, তখনই দেখা যাচ্ছে যে সাম পিপল ওয়ার রিলিজিয়াসলি এগেইনস্ট ইট, যে না এই ধরনের এক্সটার্নাল কোনো প্যাড ইউজ করা যাবে না, ইটস আ ন্যাচারাল প্রসেস, এক ঘরা করে দাও, তারা এক রুমেই থাকবে। উই হ্যাভ হার্ড দিস।
তো ওই জায়গা থেকে এই সিচুয়েশনটাতে আসা আমার মনে হয় একটা মেন্টাল প্রসপারিটির ব্যাপার আছে এখানে, কিছুটা আমরা বোধ হয়ে গিয়েছি। ডেফিনেটলি এবং রিলিজিয়ান কিন্তু খুব অ্যাকোমোডেটিভ এবং ডিপেন্ড করছে আমি কিভাবে ইন্টারপ্রেট করছি রিলিজিয়ানকে। কাজেই রিলিজিয়ানের ঘাড়ে বন্দুকটা রাখলে রিলিজিয়ান কিন্তু সত্যকে কখনো অস্বীকার করে না। আরেকটা ইন্টারেস্টিং জায়গা আমার, যেটা আরেকটা পরিচয় আপনি বলছিলেন যে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশের আমি ওখানে সদস্য সচিব হিসেবে কাজ করছি। আমরা ভলান্টিয়ার অর্গানাইজেশন। করাইল বস্তিতে আমাদের একটা ছোট্ট আউটরিচ আছে যেখানে আমাদের ইনকিউরেবল বাচ্চা আছে, যেই বাচ্চাগুলো লাইফ লিমিটিং ডিজিজ, তারা কিছুদিন পর মারা যাবে। এখানকার বাচ্চাদের জন্য আমাদের প্রতি মাসে 76টা প্যাড লাগে, স্যানিটারি প্যাড লাগে। এই বাচ্চাগুলা কিন্তু আমরা কখনো হিসাবেই ধরছি না। এই যে ইনক্লুশন বলছি, এই যে ডিফারেন্টলি এবল পিপলগুলা, তাদেরকে কোথায় আমরা ইনক্লুড করছি? কিন্তু তাদেরও তো মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমি দেখছি না। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, যখন কেউ ডোনেট করতে যাচ্ছে তখন তারা বলছে যে প্যাডটা যে নিচ্ছে রিসিভার হ্যান্ড যেন নিয়ে একটা ছবি তুলে। তো প্রশ্নটা হচ্ছে, আমি কি আমার মেয়েকে কেউ যদি স্যানিটারি প্যাড গিফট করে, আমি কি আমার মেয়ের ছবিটা তোলাবো? অফ কোর্স নট। সো দ্যাটস অ্যান অবজেক্টিফিকেশন অফ দ্য পভার্টি। অবশ্যই তাই। সো এই জায়গাগুলোতেও একটু আমাদের খেয়াল করা দরকার, ফিজিক্যাল মেন্টাল। এবার যেটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, ফাইন্যান্সিয়াল জায়গা, আমি যদি সেখানে আসি, ইকোনমিক কস্ট অফ অ্যাবর্শন আমি যদি একটু গ্লোবালি দেখতে চাই, তাহলে জয়েন্ট ইকোনমিক কমিটি এস্টিমেট করছে ইউএসএ 2019 সালে 32% অফ জিডিপিকে এফেক্ট করছে। ইউএস জিডিপির 32%। through this abortion and miscarriage এর জন্য যে হেলথ ট্রিটমেন্ট, সেটার জন্য। এবং এটা দ্য জয়েন্ট ইকোনমিক কমিটি এস্টিমেট দ্যাট ইকোনমিক কস্ট অফ অ্যাবর্শন ইন ইউএস at 2019 was about 32% of GDP. So it's a white elephant in the room. We are not seeing this. ম্যাম, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু শুনেছিলাম, মিসক্যারেজ যেটা ন্যাচারালি হয়ে যাচ্ছে কোনো একটা স্ট্রেস থেকে বা ফিজিক্যাল ইস্যু থেকে, বাট অ্যাবর্শন যাতে করে কম হয়, যাতে করে বেশি মানুষ অ্যাবর্শনের দিকে ইন্টারেস্টেড না হয়, যাতে ইউট্রাস নষ্ট না হয়, বিকজ ইটস নট জাস্ট অ্যাবাউট হ্যাভিং কিডস, বাচ্চা নেওয়ার ব্যাপার না। ইউট্রাস রিমুভাল যদি হতে হয় তাহলে মেয়েদের ভিতরে অনেক রকম শারীরিক মানসিক চেঞ্জ আসে, হরমোনাল কিছু চেঞ্জ আসে। তো সেই জায়গা থেকে ইচ্ছাকৃতই আমি শুনেছিলাম যে কিছু কান্ট্রিতে ইটস intentionally tough যে তুমি যেটা করতে পারবা। ইজ ইট পার্ট অফ দ্যাট ম্যাম, হোয়াট ইউ আর ট্রাইং টু সে? বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শন দুভাবেই হতে পারে। মিসক্যারেজ আপনি যেটা বললেন, অ্যাবসলিউটলি ইটস অ্যান স্পন্টেনিয়াস প্রসেস, বাট অ্যাবর্শন একটা থেরাপিউটিক মেডিকেল ডক্টর যদি মনে করে সেটা হতে পারে, একটা সেলফ ইচ্ছা করে হতে পারে। কিন্তু যদি আমি টোটাল পিকচারটাকে নিয়ে আসি, এটা আমাদের ইকোনমিক ইম্প্যাক্টে এত বড় একটা রোল প্লে করছে। সেকেন্ড আসি আমি হেলথ কেয়ার কস্টে। আমি যখন হেলথ কেয়ার কস্ট হচ্ছে, অ্যাবর্শন হোক আর মিসক্যারেজ হোক, যেটাই হোক, এখন আমি কনটেক্সটটা যদি বাংলাদেশে নিয়ে আসলে আমি কি দেখছি, সিগনিফিক্যান্টলি আমার হেলথ কেয়ার কস্ট বেড়ে যাচ্ছে। এবং এটা রিভিউ করছে যে অ্যাবর্শনের আগে অথবা পরে ওয়াইডলি এটা বিভিন্ন দেশ এবং কান্ট্রি ভ্যারি করে। এবং এই খরচের আমি জাস্ট হিসাবটা যদি বলি, এটা খুব বিস্ময়কর যে $23 থেকে শুরু করে $564 পর্যন্ত। সো এটা হেলথ কেয়ার কস্টে এটা এক্সট্রা লোড পড়ছে ফ্যামিলির উপর। থার্ড আসছে আনসেফ অ্যাবর্শন রিলেটেড মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। মর্টালিটি বলতে তো আমরা জানি মৃত্যুহার, মরবিডিটি বলতে আমরা বুঝতে পারছি অসুস্থতা। এখন অ্যাবর্শন হলো, এটা মেডিকেল থেরাপিউটিক হোক বা কোনো কারণে অ্যাবর্শনটা হলো, অ্যাবর্শন হওয়ার পরে স্পেশালি ডেভেলপিং কান্ট্রি, WHO তো ভাগ করেছে হাই ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি, লো ইনকাম কান্ট্রি। এই যে আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিগুলোতে অলমোস্ট 20 মিলিয়ন আনসেফ অ্যাবর্শন হচ্ছে প্রতি বছর, 20 মিলিয়ন। এবং এর মধ্যে 5 মিলিয়নের বেশি মেডিকেল কমপ্লিকেশনে ভুগছে, যেটা আপনি একটু আগে বললেন। এবং এই 5 মিলিয়নের হসপিটালাইজেশন দরকার হচ্ছে, কিন্তু আমরা হসপিটালগুলোতে কোথায় দেখছি, উনি হসপিটালগুলোতে কাজ করছেন, উনি কিন্তু পাচ্ছেন না এরকম রোগী, আসছে না। অন দ্যাট পয়েন্ট, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু ম্যামের কাছে যেতে চাই। এটারই একটা ইম্প্যাক্ট নিয়ে আমার কাছে একটা প্রশ্ন ছিল। ম্যাম যেটা বলছিলেন যে অসুবিধাগুলো হয়, আসলে সুবিধাগুলো কি থাকা উচিত? বিকজ উই অল নো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রাইট? তো এই জায়গা থেকে যদি আমরা যাই, তো শুরু থেকে আসলে ওয়ার্ক প্লেসগুলোতে কী ধরনের অ্যাম্বিয়েন্স থাকা উচিত বা কী ধরনের হেলথ ট্রিটমেন্টগুলো অ্যাভেইলেবল থাকা উচিত, যাতে ম্যাম যেই প্রবলেমগুলো বলছিলেন ওগুলা শুরুটাই না হয়, শুরুটাই একটু কম হয়?
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন একটা মানে ওয়ার্ক প্লেসের কথা আমরা চিন্তা করি, ইনফ্রাস্ট্রাকচার একটা বড় জায়গা। ইনফ্রাস্ট্রাকচারটাকে ওমেন ফ্রেন্ডলি হতে হবে, ফিমেল ফ্রেন্ডলি হতে হবে। চিন্তা করেন আমাদের গার্মেন্টস এর কথা, বাংলাদেশে এখন যে পরিমাণ নারী সদস্য আছে, নারী জনগোষ্ঠী আছে, প্রতি 100 জনের মধ্যে 52 জন কিন্তু ফর্মাল জব সেক্টরে অলরেডি আছে। এই যে এত বড় একটা ফিমেল ওয়ার্কফোর্স নিয়ে বাংলাদেশ আগাচ্ছে, তার একটা বড় অংশ আমাদের আরএলজি সেক্টরে আছে, গার্মেন্টস সেক্টরে আছে, ফ্যাক্টরিতে আছে। সেখানে নারীদেরকে চিন্তা করেন 8 থেকে 10 ঘন্টা লং শিফট করতে হয়। তারা সামান্য লু ব্রেক পর্যন্ত নিতে পারে না, তারা টয়লেট ব্রেকে পর্যন্ত যেতে পারে না। বলা হয় যে প্রোডাক্টিভিটি কমে যাবে। এটা যে তাদের হেলথে কি ধরনের ইম্প্যাক্ট আসছে চিন্তা করেন, তখন মেনস্ট্রুয়েশনের সময় তার কিসের ভিতর দিয়ে যেতে হয়, এটা একটা বিগ প্রেশার। তারপরে যদি তার অ্যাবর্শন বা মিসক্যারেজ জনিত বিষয় থাকে, সেটা তার জন্য কত বড় চাপ। মানে এই মানুষটা তো সিম্পল একটা টয়লেট ব্রেকে যেতে পারছে না, সে লিভের মতো ডিমান্ডটা কোথা থেকে করবে আর কি। তো ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের আসলে যত সম্ভব ওমেন ফ্রেন্ডলি হতে হবে, এবং এটা কোনো মানে ফিনান্সিয়াল বিষয় না, এটা আমাদের মাইন্ডসেটের বিষয়। আমরা যারা ওয়ার্ক প্লেসে কাজ করি, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আমার এই ওয়ার্কফোর্সের জন্য এটা জরুরি। আমার ন্যাশনাল জিডিপি, আপা যেরকম বললেন ন্যাশনাল জিডিপি, এই খরচটা যখন ফ্যামিলির উপরে বার্ডেন, ওয়ার্ক প্লেসেরও এই দায়ভার নেওয়ার সুযোগ আছে। এখন ম্যাম আপনি যেটা শুরুতেই বললেন যে 52%, রাইট? তো এখন আমি যদি একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট ধরি এবং আমি যদি এই 52%কে বিভিন্ন সময় অ্যাজ দ্য কন্টেন্ট অফ আওয়ার শো টুডে আমরা যদি লিভের ব্যবস্থা করি, যে এই সময়টাতে ছুটি প্রয়োজন মিসক্যারেজ অ্যান্ড অ্যাবর্শনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি আসলে ওয়ার্ক প্লেসে নন প্রিভিলেজড একটা ব্যাপার চলে আসছে না? বিকজ দ্য মেন আর ওয়ার্কিং অ্যাট দ্যাট টাইম, ওই সময় তারা কাজ করছে, বাট দ্যাট 52% হয়তো স্ক্যাটার্ডভাবে বিভিন্ন সময় নেই। হোয়াট ইজ দ্য নেগেটিভ এফেক্ট অফ দ্যাট অর পজিটিভ এফেক্ট অফ দ্যাট? এখানে লিভটা আমরা কিভাবে কি করতে পারি, বা কিভাবে এটা ইজি গোয়িং করা যায় যে শি উইল গেট আ লিভ ওয়েন দিস কাইন্ড অফ থিং ইজ গোয়িং অন, অ্যাবর্শন অর মিসক্যারেজ? এখানে আসলে সমতা আর সাম্যতার কথা আসে। আপনি যখন আপনার ওয়ার্কফোর্সকে তৈরি করেন, আপনার অর্গানাইজেশনের স্টাফকে তৈরি করেন, আপনি ওভাবে প্ল্যানিংটা ওই জন্যই জরুরি। কথার কথা, আমি বর্তমানে যে অর্গানাইজেশনে কাজ করি সেখানে খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। বাংলাদেশে কোভিড এর সময় আমরা দেখেছি ওয়ার্ক ফ্রম হোম কালচার, মেনস্ট্রুয়েশনের মতো বিষয় অনেকেই ওয়ার্ক ফ্রম হোম কালচারের দিকে আগাতে পারে। অনেকে লিভই চাইতে পারে, কারণ তার পক্ষে সম্ভব না, এত পেইন বিয়ার করে কাজে মনোযোগ দেওয়া সম্ভব না। এখন আপনি আপনার ওয়ার্কফোর্সকে বডি পেইন নিয়ে কাজ করতে ফোর্স করবেন, নাকি তাকে হচ্ছে বলবেন যে ঠিক আছে তুমি 2 দিন লিভ নাও, কিন্তু তোমার ডেডলাইন বা আউটপুটটা যে সময় দরকার সেটা করে দাও। যখন একটা মানুষ, একটা স্টাফ, সে কমফোর্ট জোনটা পায়, সে জানে যে তার এই বেসিক নিডগুলোকে অর্গানাইজেশন পজিটিভলি দেখছে এবং তাকে সাপোর্ট করছে, সে কিন্তু তার প্রোডাক্টিভিটিটাতে আসলে যেভাবেই হোক মানে ইনক্রিজ করে, এটা কিন্তু অর্গানাইজেশনের জন্য কখনো লস হয় না। আমরা শুধু চিন্তা করি হচ্ছে ডে টু ডে বেসিসে। আমরা যখন ন্যাশনাল জিডিপির কথা চিন্তা করবো, অর্গানাইজেশন ওভারঅল টার্নওভারের কথা চিন্তা করব, তখন দেখবো যে এই বেসিক নিডগুলোকে থ্রু ওয়ার্ক ফ্রম হোম পলিসি, যেখানে সুযোগ থাকে, প্রপার লিভ পলিসি, ইভেন প্রপার মেডিকেশন বা মেডিকেল সাপোর্ট পলিসি, অর্গানাইজেশন যদি মেডিকেল সাপোর্টটাও প্রোভাইড করতে পারে, মেডিকেল কস্টটা বিয়ারে হেল্প করতে পারে, এগুলোতে হচ্ছে অর্গানাইজেশন একটা লয়াল স্টাফ পুল পায়, যারা তাদের কাজে এক্সপিরিয়েন্স, তার অর্গানাইজেশনের প্রতি লয়াল, এবং বেস্ট ট্যালেন্টগুলো তারা অ্যাট্রাক্ট করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রম দ্যাট নোট, লয়্যালটি টু দি অর্গানাইজেশন, টু সেলফ, এই জায়গাগুলো থেকে যদি আমরা আসি, ইট সাউন্ডস ভেরি কনসেপচুয়াল ম্যাম, যে আমরা একটা চিন্তা ভাবনার মধ্যে আছি। যদি আমি একেবারে স্পেসিফাইডভাবে লতে যাই, ইজ দেয়ার এনি ল? আমার এই প্রশ্নটা সঞ্জিদা আচার্য ম্যামের কাছে, যে ম্যাম এটার কি কোনো ল আছে অফিসিয়াল বা কর্পোরেট ওভাবে, যে হাউ ডু উই কমিউনিকেট দিস সিচুয়েশনস, বা এটা এভাবেই করা উচিত, এই ধরনের ফিডব্যাকস থাকা উচিত? এই যে ম্যাম যেটা বলছিলেন যে আমরা এভাবে সার্কেল করে নিচ্ছি যে ওই 6 মাসকে এই জায়গাটাতে ডিউটিটা করবে, বা ওয়ার্ক ফ্রম হোম করা যায় কিনা, আর দেয়ার এনি লজ যেটার মাধ্যমে এটাকে কমপ্লিটলি এস্টাবলিশ করা যায় না? ওকে, সো ইন কেস অফ মেনস্ট্রুয়েশন, মিসক্যারেজ, অ্যাবর্শন, আমি যদি 3 ভাগে ভাগ করি, বাংলাদেশের মেনস্ট্রুয়েশন বা অ্যাবর্শন লিভ নিয়ে কোনো ল নেই। আচ্ছা, এটা প্রথম কথা। কিন্তু মিসক্যারেজ লিভ পলিসি একটা আছে, এবং এই মিসক্যারেজ লিভ পলিসিটা সেপ্টেম্বর 2022-এ এটা নিয়ে কথা হয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ থেকে। এখানে বলছে যে একজন নারী 4 সপ্তাহের পেইড লিভ নিতে পারবেন। আচ্ছা, এবং তার মিসক্যারেজের পরে, এবং এই লিভটা হেলথ রিজনের কারণে আসবে, এইচআর এটাকে হেলথ রিজনের আন্ডারে রাখবে, এবং এখানে তার কোনো পয়সা বেতন কাটবে না। এটা গেল একটা। ইনডিউসড অ্যাবর্শন যদি হয়, যেটা আমি করছি, ইনডিউসড অ্যাবর্শনের ভেতরে
এখানে একটা কথা হচ্ছে যে পেনাল কোড 1860 এর আন্ডারে বলছে যে বাংলাদেশে শুধু এটাই পারমিটেড, যেখানে ডাক্তার বলছে যে মায়ের স্বাস্থ্য রক্ষার জন্যই অ্যাবর্শনটা, মেডিকেল অ্যাবর্শনটা যায়। এখানেও কিন্তু একটা অ্যাওয়ারনেসের জায়গা আছে। আমরা যখন রাস্তার বিলবোর্ডগুলো দেখি, সেখানে কিন্তু অ্যাবর্শন করার যে পিলগুলো, সেগুলোর বিশাল বিশাল বড় বড় জায়গা দেওয়া হচ্ছে, পাবলিকেশন হচ্ছে। সিনেমা হলে ঢোকার আগে ওই যে আগের একটু ব্রেক, সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, and that too without any pre or post medical situation. Pre and most, exactly, you got the right point. কিন্তু আমাদের আন্ডার পেনাল কোড 1860 আন্ডারে আমরা শুধু ইনডিউসড অ্যাবর্শন, যেটা ডক্টর প্রেসক্রাইব করছে, সেটা দিতে পারছি যদি নেসেসারি হয়। কেন? টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার। শুধু এই গ্রাউন্ড ছাড়া আমরা দিতে পারছি না। কাজে এই যে ওষুধের যে বিলগুলা, এখন বিগ ফার্মা বিজনেস, এটা তো অস্ত্র ব্যবসার পরে দ্বিতীয় ব্যবসা, এটা একটা বড় জায়গা চলে আসছে। ইটস আ ক্রিমিনাল অফেন্স বাংলাদেশের এখানে, and it's a criminal offense and please listeners and viewers যারা শুনছেন আমাদেরকে রেডিও স্বাধীনে 92.4 FM এ, তাদেরকে এই টার্মটা আমি আলাদা করে বলতে চাই। it's a criminal offense, you should know it, it's a criminal activity, it is an offense. Yes ma'am. Yeah, and it can result in fines and imprisonment also, because it's a criminal offense. Yeah, of course. Okay, ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে আপনি যদি জানতে চান, 2006 আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্টে 4 মাসের ম্যাটারনিটি লিভ ছিল। পরবর্তীতে এখানে একটা 8 সপ্তাহের প্যাটার্নিটি লিভও ছিল, কিন্তু সেটা আমরা খুবই অল্প শুনি। 8 সপ্তাহের প্যাটার্নিটি লিভ এবং বাচ্চা জন্মের পরে 8 সপ্তাহের একটা লিভ পড়ে। পরবর্তীতে 2023 সালের নভেম্বরে বাংলাদেশ লেবার অ্যাক্ট এখানে একটা সংশোধন আনে। সেই সংশোধনে বলছে যে ম্যাটারনিটি লিভ হচ্ছে 112 থেকে 120 দিনের, এবং এটা একজন ভদ্রমহিলা টোটাল 120 দিন ছুটি কাটাতে পারেন, বাচ্চা জন্মের আগে থেকে শুরু করে পরে যে কোনো সময় এই ছুটিটা উনি নিতে পারেন। এটা একটা বড় পরিবর্তন আপা যেটা বলছিলেন। একটা 4 months উইন্ডো এখানে একটা আছে, 120 দিনের একটা, 16 উইকসের একটা। That's great. আপনারা শুনছিলেন রেডিও স্বাধীন 92.4, আর আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষের দিকে এসে আমার একটা প্রশ্ন ছিল, যেটা আমার মনে হয় আপনারা যদি একটু ছোট ছোট করে আমাদেরকে বলেন, এবং বিশেষ করে যারা দেখছে আমাদেরকে ফেসবুক পেজে এবং যারা শুনছে আমাদেরকে ফ্রিকোয়েন্সিতে, সবার জন্য, যে এই যে স্পেশালাইজড আমরা ব্যাপারগুলো চাচ্ছি, স্পেশালাইজড অ্যাক্টিভিটিগুলো চাচ্ছি বা প্রিভিলেজগুলো চাচ্ছি, যেগুলো ওয়েমেন ডিজার্ভ বা গার্লস ডিজার্ভ, এটা তাদের ওয়ার্কপ্লেসে প্রয়োজন হয়, এটা নানানভাবে মিসইউজ হচ্ছে। ডিউরিং হার অ্যাবসেন্স এটাকে কোম্পানি বলি অথবা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ বলি বা তার অফিসিয়াল কম্পিটিটর বলি, মেবি ইটস আ নেগেটিভ টার্ম, কম্পিটিটর বলা ঠিক কিনা আমি জানি না, বাট যারা একসাথে কাজ করছেন তাদের তরফ থেকে যে ডিগনিটির ব্যাপারটা, অ্যাকর্ডিং টু দ্য টপিক সাপোর্টিং হেলথ অ্যান্ড ডিগনিটি, এই যে ডিগনিটিটা না দিয়ে আমরা জিনিসটাকে মিসইউজ করছি, হাউ ডু উই গেট ওভার দ্যাট ম্যাম? যদি দুইজন একটু আলাদা আলাদা করে বলতেন। আসলে এটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে এইবারের 16 ডেজ অ্যাক্টিভিজমের মূল ট্যাগলাইনটাই, সেটা হচ্ছে নো এক্সকিউজ। আমরা এগুলো দিয়ে কোনো এক্সকিউজ দেখাতে পারবো না, কোনোভাবে এটাকে ছাড় দিতে পারবো না। যেটা নিড, যেটা প্রয়োজন, সেটা আমাদের এনশিওর করতে হবে। যদি না এনশিওর করি তাহলে আসলে সমতার কথা বলি, সাম্যতার কথা বলি, কোনোটাই বলে লাভ হবে না। আসলে যদি সাম্যতা চাই, আপনি যিনি এখানে আছেন এবং যিনি এখানে আছেন তাদেরকে মানে উপর নিচে আছেন, তাদেরকে সাম্যতায় নিয়ে আসতে, সমতার লেভেলে নিয়ে আসতে হলে সেই সুযোগটা, সেই সিঁড়িটা, সেই পিঁড়িটা তাকে দিতে হবে, সেই স্টেপগুলোতে তাদেরকে আগ বাড়িয়ে দিতে হবে। এবং এই জন্য আমাদের মনে হয় আমরা বাংলাদেশে একটা বড় ভালো মানে প্রোগ্রেসের জায়গায় এসেছে যে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে। বাংলাদেশে এই সেক্টরে যেই পরিমাণ কাজ হয়েছে, ইট ইজ আনবিলিভেবল। এবং আমাদের মনে হয় এখন সুযোগ এসেছে যে মা ও শিশু স্বাস্থ্যের পাশাপাশি এখন এইসব বিষয় নিয়ে আরও স্ট্রংলি অ্যাডভোকেট করা, যাতে আমরা এটাকে আসলে কোনো ব্যারিয়ার বা হচ্ছে কোনো একটা অফলাইন হিসেবে না দেখি। নারীরা সবসময় কাজে থাকবেন এবং এটাই কিভাবে থাকবেন এটা এনশিওর করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনসাইট। এবার যদি সঞ্জিদা সারিয়া ম্যামের কাছে একটু আসি। আসলে উনি সব বলে ফেলেছেন। আমাদের দুটো সেলফ থাকে, একটা রিয়েল সেলফ যেটা একদম ভেতরের আমি, আর একটা আইডিয়াল সেলফ যেটা ক্যামেরায় আমরা দেখাই, ইমেজটা দেখাই। যেমন খুব সুন্দর একটা হলুদ রঙের শাড়ি পরে টিপ দিয়ে সঞ্জিদা বসে আছে, এটা তার আইডিয়াল সেলফ। কিন্তু রিয়েল সেলফটা আলাদা। ডিগনিটিটা হচ্ছে রিয়েল সেলফে আমি আমাকে কিভাবে দেখি, আমার চেহারায়, আয়নায় আমার চেহারাটা আমি তো সবসময় টিপ পরা লিপস্টিকওয়ালা সঞ্জিদাকে দেখি না, আমি রিয়েল সঞ্জিদাটা কি।
কোনো একটা জায়গায় বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর দশক আগে এটার পলিসি নিয়েই কথা বলতে যখন ম্যানেজমেন্টের গ্রুপের মধ্যে ঢুকলাম, আমি একমাত্র মহিলা, সবাই পুরুষ, এবং তখন বয়স ডেফিনেটলি চুল পাকেনি এতটা। এক ভদ্রলোক বললেন, ম্যাটারনিটি লিভ আবার কি, এই সময়টা তো বাসায় বসে বসে কাজই করে, গল্পই করে। তাই আমি বললাম যে তাহলে দুটো কাজ, প্যাটার্নিটি লিভ দেন বাচ্চাটা সামলানোর। না, প্যাটার্নিটি লিভ দেওয়া যাবে না, কারণ বাসায় এতক্ষণ বসে থাকা খুব ডিফিকাল্ট। তাহলে মা বাচ্চাটাকে নিয়ে বসে ব্রেস্ট ফিডিং করছেন, সব কাজ করছেন, এটা কোনো কাজ না। কিন্তু প্যাটার্নিটি লিভ বাসায় 6 মাস বসে থাকাটা ডিফিকাল্ট। দিস ইজ ওয়ান। সো সেকেন্ড কোয়েশ্চেন ছিল, তাহলে কি আজকে থেকে আমরা আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোনদেরকে বলবো প্লিজ ডোন্ট গেট প্রেগনেন্ট? সো ম্যাটার্নিটি লিভও দরকার নাই, অ্যাবর্শন লিভও দরকার নাই। দ্যাটস মাই লাস্ট কোয়েশ্চেন। Thank you. Thank you so much, ma'am. Thank you so much, both of you, Professor Sanjida Sharia and Wahida Zaman Shithi, both of you. অনেক আমরা ডিপ আলোচনায় আজকে গিয়েছি। আমার ধারণা যারা শুনছে এবং যারা দেখছে তারা যদি এটা ভালোভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তাদের রিয়েলাইজেশনের জায়গাটা যদি একটু করা হয়, তাহলে অনেক কিছুই আসলে সম্ভব। সো আপনারা সবাই দেখছিলেন আমাদেরকে ফেসবুক লাইভ পেজে আমাদের রেডিও স্বাধীনে, আর এখন আপনারা আমাদেরকে একই সাথে শুনছিলেনও অফকোর্স 92.4 FM এ রেডিও স্বাধীনে। আমাদের এই যে আজকের এই অনুষ্ঠানটা, ইটস টোটালি বেসড, আমরা প্রথমেই বলেছি 16 days অফ অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স। সো আমরা যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু ভায়োলেন্সের পর্যায়ে আমরা নিয়ে গিয়েই বলছি, এবং আমাদের হেলথ অ্যান্ড ডিগনিটি দুই বিষয়েই কনসার্ন ছিল, এবং খুবই সেন্সিটিভ কিছু বিষয় আমরা বলে ফেলি, কিন্তু ইট শুড নট বি দ্যাট সেন্সিটিভ। আমাদের এগুলো নিয়ে ভোকাল হতে হবে, কথা বলতে পারতে হবে। ইভেন আমি বলবো যাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, দ্য ওয়েমেন শুড বি মোর ডিগনিফাইড। তাদেরকেও এত লুকাছাপার মধ্যে থাকলে হবে না। কে কি বললো না বললো সেটা বলার চেয়ে তার হেলথ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি এমন অনেক নারীকে দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য বাথরুম কোথায় জিজ্ঞেস করছে না, উইচ ইজ অলসো ভেরি ব্যাড ফর ইয়োর হেলথ। সো আশা করছি এই অনুষ্ঠানগুলো দেখে ইউএনডিপির এই যে যেটা ওনারা আয়োজনটা করেছেন, ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম ফান্ডেড, FCDO ফান্ডেড অ্যান্ড UNDP সাপোর্টেড, এই জায়গাগুলোতে আসার ইচ্ছাটাই আমাদের এই জন্য। রেডিও স্বাধীনে এই আয়োজনটাই এই জন্যই করা হয়েছে। অ্যাক্টিভিজমটা হয়তো মাত্র 16 দিনের, কিন্তু আসলে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে কন্টিনিউয়াসলি টিল ইনফিনিটি, আদারওয়াইজ এই সাইকোলজি কখনো চেঞ্জ হবে না। ইটস আ 10 এপিসোড থিং। সো আরও অনেকগুলো এপিসোড আছে যেগুলো আপনি দেখবেন, যেগুলো টপিকগুলো আরও সেন্সিটিভ হয়তো হবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের সবার জানা দরকার। থ্যাঙ্কস টু আওয়ার গেস্টস, আজকে যারা এসেছিলেন সবাইকে ধন্যবাদ, অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স যারা একই সাথে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। দিস ইজ রেহান রাসুল সাইনিং আউট।